জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মুর্শেদ মিয়াজি। নির্বাচনকে কেন্দ্র করে 15 নভেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও আনসার বাহিনীর ট্রেনিং সহ এ ধরনের কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল করতে দেশ ও দেশের বাইরে থেকে চাপ এলেও সেটি সামলে দিতে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিয়ে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। উচ্চ পর্যায়ের এই বৈঠক আগামী নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বাচনের সময় পদায়নের ক্ষেত্রে সক্ষমদের খুঁজে বের করা ও নিজ এলাকায় পদায়ন না করার ব্যাপারে আলাপ হয়েছে। পদায়নের কাজ শুরু হবে 1 নভেম্বর থেকে। প্রেস সচিব জানান, প্রতি নির্বাচনে 50 থেকে 60 হাজার সামরিক বাহিনীর সদস্য কাজ করলেও এবার প্রায় 1 লাখ সদস্য মাঠে থাকবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আদ্যোপান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। আর কিছু কিছু কাজ তো আছে, যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে, সেগুলো করতে হবে। বাট কাজটা খুব, এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়। সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা, এটা এই কমিটি একদম উপজেলা পর্যন্ত করা, তারপরে এই যে বডি অন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা, অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো করা। জুলাই সনদে নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি সংশোধনীর দাবি জানান তিনি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। নির্বাচনই এখন সকল সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেন তিনি। যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। তো সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একটি দলের হয়ে সুপারিশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মাধ্যমে জাতির মধ্যে বিভক্তি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। গুলশানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপি হতাশ। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে। ঐকমত্য কমিশনের সাথে আলোচনা সময় মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে।
জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদে এনসিপির স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হয়েছে, কিন্তু একটা সিদ্ধান্ত আকারে কিন্তু বোর্ডের মধ্যে যেতে হবে, হা বা না ভোটে। তো সেই জন্য আমরা মনে করি ঐকমত্য কমিশন এনসিপির কথাকেও তারা প্রাধান্য দেয়নি, কারণ আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, জামায়াতেরও নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপিরও নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কারোই তো তারা নোট অফ ডিসেন্ট নেয় না, আর আমরা কি বসে আছি যে আমাদের নোট অফ ডিসেন্ট নেয় নাই? এজন্য তারা প্রস্তাবনায় প্রাধান্য দিয়েছে জনগণকে, আর গণ অভ্যুত্থানটা জনগণ করেছে। ফলত দলগুলো যতই নিজেদের মধ্যে মারামারি করুক, লাভ নেই। রংপুর বিভাগের সকল জেলা ও মহানগরে কমিটি গঠনের উদ্দেশ্যে পদ প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনাদের মতো করে, তাহলে কি নির্বাচনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে না? নির্বাচন আরেকটি হচ্ছে যে বর্তমানে দেশের সার্বিক মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? দেশের পরিস্থিতি, জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও। ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে। দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা, যাবে কিনা, নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা, স্বৈরতন্ত্র আসবে কিনা, মানুষের সেই কথা বলার জায়গাটা থাকবে কিনা। এবং দেশে যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে, চাঁদাবাজ, দখলদারিত্ব। আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি। তো এই দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে। আবার পতিত স্বৈরাচারী শক্তি, তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের সাথে নানান বৈদেশিক শক্তি জড়িত। ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি। এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন, আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে, এটা আসলে সম্ভব হবে না। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করা এবং সেই সংসদ টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। এবং যদি জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সংস্কার, বিচার, এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, সেটিও আসলে টেকসই হবে না। ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য, স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের অনেক সংস্কার আমরা চেয়েছিলাম, সেটা হয়নি। কিন্তু আমরা অল্প কিছু জায়গায়, সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি, কিছু গণতান্ত্রিক, যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে। ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। তো সেই জায়গা যদি বাধা তৈরি হয়, সেই জায়গাও যদি সরকারের জায়গা থেকে কোনো গড়িমসি তৈরি হয়, তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরকেও জনগণের মুখোমুখি হতে হবে। ফলে আমরা বলবো যে দেশ যে খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয়, দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি। এই সংকট উত্তরণের একটাই উপায়, নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগোই। ধন্যবাদ। জাতীয় নির্বাচন কোনো কারণে না হলেও জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, তাই সবার আগে এটি বাস্তবায়ন হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া যথার্থ। গণভোটের সাথে উচ্চ কক্ষে পিআরের বিষয় জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটিরও সমাধান হতে হবে। অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল। গণভোটের তারিখ ঘোষণা যতই বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার দুপুরে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরেই গণভোটের দাবি করেন তিনি। দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেন, প্রতিনিধিত্ব আদেশেরও কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এই অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা তাদের। জানান, নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির নিকট স্মারকলিপি দেবে ৮ দল। আগামী ৩ নভেম্বর আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচিত সরকার বৈধতা না দেয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার পরিস্থিতি এখন নেই। আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য নয়, মতানৈক্য বলা যেতে পারে। আলোচনা সাপেক্ষে এসব মতানৈক্য দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, বিভিন্ন মন্তব্য করে উত্তেজনা তৈরি করা রাজনৈতিক কৌশল। সরকার, নির্বাচন কমিশন সহ সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত। এই যে রিফর্ম প্রপোজালগুলো এসছে, এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায়, এই চ্যালেঞ্জটা এসছে। যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসাবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসাবে দেখার সুযোগ আছে। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর পঞ্চম দিনের শুনানি শেষ। বিএনপির পক্ষে শুনানিতে আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণেই দেশ গভীর সংকটে পড়েছে। পরবর্তী শুনানি রোববার। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন,
রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের রাজনীতির সংস্কৃতি চলেছে। এর আগে মঙ্গলবার জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। এ সময় তিনি আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। পরে ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম খুন, মিথ্যা, বানোয়াট মামলা, সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্ট ফি। সেটাই আমি স্টার্ট করেছি। আইন উপদেষ্টা হাইকোর্টের জামিন নিয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য বলে মনে করছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার হাইকোর্টে সাংবাদিকদের তিনি বলেন, আইন উপদেষ্টার বক্তব্য স্বাধীন বিচার বিভাগের পরিপন্থী। আরও সতর্ক হয়ে কথা বলার অনুরোধ কায়সার কামালের। বলেন, জুলাই সনদে বিএনপি ঐক্য ধরে রাখার চেষ্টা করছে। Only the judiciary is functioning after 5th of August. সেই ফাংশনিং জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি পাবলিকলি না দিলেও হতো। কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজ কমিউনিকেশন। বিং লিগ্যাল অ্যাডভাইজার অফ ল মিনিস্ট্রি, ওনার কিন্তু ওনার যে ডিসমে অথবা যদি ফ্রাস্ট্রেশনটা থাকে সেটা কিন্তু যথাযথ প্রক্রিয়ায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে তিনি পৌঁছাতে পারতেন। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 20তম সাক্ষ্যের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। 5 আগস্ট আশুলিয়াতে সংগঠিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। এ মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি 16 জন, তাদের মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। গ্রেপ্তার থাকাদের মাঝে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজ সাক্ষী হয়েছেন। সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা আসামিদের। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করেছে শিক্ষকরা। তবে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। দুপুর 2টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন শিক্ষকরা। পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহত শিক্ষকদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন। পরিস্থিতি অল্প সময়ে নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না পুলিশ, তবে সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান নেবে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে ওই যে আমাদের যে লিং রোড আছে সচিবালয় যাওয়ার মুখে, ওইখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং ওই লিং রোডের যে ব্যারিকেডগুলো আছে ভেঙে ফেলে। যখনই ভেঙে ফেলে তখন ওইখানে যারা পুলিশ ছিল, আমি অবশ্য দেরি পরে আসছি, তো তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মারছে, 3-4টা বা 5টা হবে, মারার পরে তাদেরকে আস্তে আস্তে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমরাও কিন্তু আস্তে আস্তে বুঝে আসি না, চারিদিকে ছড়াই দিই। এবং ওনাদের কাছে ফুল আপডেট আছে যে তাদের এই বিষয়টা একেবারে 95 বা 6% হয়ে আছে, শুধু প্রজ্ঞাপনটা হইতে যতক্ষণ লাগে। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
সকালে নগর ভবনের সামনে কাজ ফেলে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ বিভিন্ন তালবাহানা করছে। বর্তমানে দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালানো অসম্ভব। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত মজুরি 750 টাকা করার দাবি জানান শ্রমিকরা। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। 485 টাকা বেতনে 14,500 টাকা বেতন হয়। এই বেতন নিয়ে আমরা কিন্তু চলতে পারি না। আমরা খাবো না, ছেলে মেয়েদেরকে পড়ালেখা শেখাবো না, বাড়ি ভাড়া দিব না, কারেন্ট বিল দিব না, পানির বিল দিব। জুন মাসে যে বেতনটা বৃদ্ধি পেয়েছে 750, সেই টাকা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে অক্টোবর শেষ, এই যে নভেম্বরের 5-6 তারিখে বেতন আমাদের হবে, এই বেতনের সঙ্গে এর বিল করে দিতে হবে। এটাই আমাদের দাবি। আজকে যদি আমাদের কর্মসূচি না বাস্তবায়ন করে তারা, তাহলে আজকে 30টা ওয়ার্ডে সিটি কর্পোরেশন থেকে লাইট আমরা 30টা ওয়ার্ডে লাইট বন্ধ করে দেব এবং লাগাতার আমাদের কর্মসূচি চলতে থাকবে। প্রায় 5.5 ঘন্টা পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 262 যাত্রী নিয়ে বিকল্প উড়োজাহাজে বিমান বাংলাদেশের 201 ফ্লাইটটি উড়াল দিয়েছে লন্ডনের উদ্দেশ্যে। সকালে বিমানবন্দরে বোনিং ব্রিজের ধাক্কায় উড়োজাহাজের ইঞ্জিন বডি ক্ষয়ক্ষতি হওয়ায় লন্ডনগামী ফ্লাইট পরিবর্তন করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, সকাল 10:25 সিলেট থেকে 262 যাত্রী নিয়ে লন্ডনে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু অসাবধানতায় বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিন বডির সামনের অংশে ধাক্কা লাগায় ক্ষয়ক্ষতি হয়। তবে এর বাইরে কোনো ক্ষয়ক্ষতি নেই জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা বিমানবন্দরের পরিচালক। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মেট্রো রেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। উল্লেখ্য, 26 অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। বুড়িগঙ্গা পরিষ্কার করতে মন্ত্রণালয়গুলোতে বারবার অনুরোধ করেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বুধবার সকালে ব্লু ইকোনমি নিয়ে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সব কাজ কাগজে কলমে সক্ষমতা থাকা সত্ত্বেও বাস্তবে কোনো কাজ হচ্ছে না। বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই সুনীল অর্থনৈতিক কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে। এছাড়া গভীর সমুদ্রে সার্ভে করার জন্য কোনো জাহাজ কেনা হয়নি সেই প্রশ্নও তোলেন নৌ উপদেষ্টা। দেশকে এগিয়ে নিতে দল মত নির্বিশেষে ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গণমাধ্যমের জুলাই আত্মদান স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা অভিযোগ করেন, বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া জুলাই আন্দোলনের পরও দেশে বৈষম্য রয়ে গেছে। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছে না বলেও দাবি তার। প্রতিটি যুদ্ধের পরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কাঠামো ভেঙে যায়, যেখানে ব্যবস্থা ভেঙে যায়, সেখানে নির্মাণের কাজটা তখনই গড়ে ওঠে না। আমরা হচ্ছে সেই হতভাগা অন্তর্বর্তী সরকার, যারা সামাল দিচ্ছে সংকটকে যেন ভেঙে না পড়ে। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। প্রায় 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। আহত হয় শতাধিক শিক্ষার্থী। সংঘর্ষের সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে আটকে রাখা হয়। পরে তাদেরকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আপোষের চেষ্টা করা হলেও বিষয়টি শেষ পর্যন্ত মামলায় গড়ায়। সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে 11টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোস্তফা মিয়া ও নূর হোসেনের মধ্যে বাজারের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় মোহাম্মদ আলী সহ বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। অখণ্ড কিশোরগঞ্জে বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল কিশোরগঞ্জ। ভৈরবে ট্রেনে হামলার ঘটনার প্রতিবাদে এবার হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ও সাধারণ জনতা। দুপুরে জেলার গুরু দয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জে বিভক্তির যে কোনো প্রচেষ্টা জেলার ঐক্য ও সম্প্রীতির পরিপন্থী। বক্তারা ভৈরবের ট্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, অখণ্ড কিশোরগঞ্জের পক্ষে যারা আন্দোলন করছে তাদের ভয় দেখাতেই এই হামলা চালানো হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা। বাণিজ্য প্রসার, অবকাঠামো উন্নয়ন ও বিশ্বমানের চেম্বার গড়ার অঙ্গীকার করে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের 21 দফা ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল। দুপুরে নগরীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার SM নুরুল হক। এ সময় তিনি বলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদে নির্বাচিত হলে একটি আধুনিক চেম্বার ও AI সেন্টার গড়ে তোলা সহ ব্যবসায়ীদের যে কোনো সমস্যার সমাধানে হেল্প ডেস্ক চালু করবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নীতি ও প্রশাসনিক সংস্কার, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের আধুনিকায়ন সহ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন SM নুরুল হক। সৌদি আরবের কিং আব্দুল আজিজ কনফারেন্স সেন্টারে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের 3য় দিনের সম্মেলন চলছে, যেখানে আজ আলোচনা হচ্ছে 100 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক বিনিয়োগ উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে। গত সোমবার থেকে শুরু হওয়া 4 দিনের এই বিনিয়োগ সম্মেলনে হাজির বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী সহ নানা অংশীজন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স কিভাবে আগামী দিনে উৎপাদন বাড়াতে সক্ষম হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। উঠে এসেছে এর মাধ্যমে নতুন কর্মসংস্থান কিভাবে বাড়বে সেসবের নানা দিক। এছাড়াও অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় 21 শতকের নানা চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে দেশগুলোর মাঝে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায় সেসব বিশ্লেষণ করেছেন বৈশ্বিক বিনিয়োগকারীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানার পর শক্তি হারিয়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 2 জনে। উপকূলীয় এলাকায় জারি আছে সর্বোচ্চ আবহাওয়ার সতর্কতা রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল। এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চল রাজ্যটিতে ধ্বংসযজ্ঞের ব্যাপক ক্ষত রেখে গেছে মন্থা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ জুড়ে তীব্র বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দেয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। রাজ্যটির প্রায় 1.5 লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মন্থার প্রভাবে প্রতিবেশী ওড়িশার রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত চলছে। ক্যারিবিয়ান অঞ্চলে ইতিহাসের অন্যতম ভয়াবহ হ্যারিকেন মেলিসার আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় 295 কিলোমিটার বেগে ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনটি জ্যামাইকা উপকূলে আঘাত হানে। এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি 3 মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হ্যারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল সহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় 3 জন, হাইতিতে 3 জন এবং ডোমিনিকান রিপাবলিকানে 1 জনের মৃত্যু হয়েছে। রেকর্ড ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে প্রাণ হারিয়েছে অন্তত 9 জন। এখনও নিখোঁজ রয়েছে 5 জন। বন্যায় প্লাবিত হয়েছে 1,03,000-এর বেশি ঘরবাড়ি। বেশ কয়েকটি বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছে। তলিয়ে গেছে দেশটির জনপ্রিয় পর্যটন শহর হিউ এবং হই আন। গেল সোমবার দেশটিতে রেকর্ড 1000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আগামী 2 দিন ভিয়েতনামে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বেশ কয়েকটি এলাকায় 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক রাতের হামলায় হত্যা করা হয়েছে 33 জন ফিলিস্তিনিকে। গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব অঞ্চলে গুলি বর্ষণের পাশাপাশি বোমা ও বিমান হামলা চালানো হয়। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 50 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। যুদ্ধবিরতির পর গাজায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ জোরালো করতে সেনাদের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানায় বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন তিনি। দুই বিশ্বনেতার বৈঠকে প্রাধান্য পাবে চলমান চীন যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু। আসন্ন বৈঠকটি নিয়ে আশাবাদী ট্রাম্প। এয়ার ওয়ান ফোর্সে তিনি সাংবাদিকদের জানান, এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছবে দুই দেশ। শি জিনপিং ছাড়াও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গেও বৈঠকে বসতে পারেন ট্রাম্প। তবে এটি কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। এছাড়া দক্ষিণ কোরিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। সিউলের উপর ধার্য করা শুল্কের পরিমাণ কমাতে ইতিমধ্যে দেশটি ওয়াশিংটনে $350 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছে। এদিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে মাদকবাহী 4টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 14 জন মাদক চোরাচালানকারী। আর একজনকে উদ্ধার করেছে মেক্সিকোর অনুসন্ধানকারীরা। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়। মার্কিন সেনাদের মাদক বিরোধী এই অভিযানের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। হেগসেথ জানান, প্রথম অভিযানে 8 জন এবং দ্বিতীয় ও তৃতীয় অভিযানে 6 জন নিহত হয়। জাহাজে থাকা একজন মাদক কারবারি বেঁচে গেছেন বলেও জানান তিনি। তবে তার অবস্থান স্পষ্ট করেননি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে পুলিশের অভিযানে অপরাধ চক্রের 64 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন পুলিশ কর্মকর্তাও আছেন। এ সময় উদ্ধার করা হয় প্রায় 1/2 অবৈধ অস্ত্র। আগামী 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে শীর্ষ জলবায়ু সম্মেলন COP30। সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 2500 সদস্য অভিযানে অংশ নেয়। শহরের গভর্নর জানান, অভিযানে অবৈধ অস্ত্রের পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। রিও ডি জেনিরোর ইতিহাসের সবচেয়ে বড় অভিযান এটি। 2016 সালের অলিম্পিক,
2024 সালের G20 ও ব্রিক্সের মতো বড় বড় সম্মেলনের আগে রিও ডি জেনেরিওতে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে এই ধরনের অভিযান পরিচালনা করেছিল শহর কর্তৃপক্ষ। এবার খেলার প্রসঙ্গ। মিরপুরে জাতীয় সুইমিংয়ের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলেও বাধ্য হয়েই সাঁতারুদের ছুটিতে পাঠানো হয়েছে। অস্বাস্থ্যকর পানির কারণে বেশ কয়েকজন সাঁতারু শারীরিক জটিলতায় ভুগছেন বলেও জানা গেছে। তবে মানোন্নয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফেডারেশন কর্তা। The main problem over here was not clean, and the quality of products we're using over here is not as expected, and this led the water to this issue. And the bacteria way improved, and you can see this color. So I'm afraid of my swimmers to affect their health. HP এবং ক্লোরিন পয়েন্টগুলো লেভেলে থাকতে হবে। কোনো সময় দেখা যাচ্ছে HP হাই আছে, ক্লোরিন নাই, তখন দেখা যাচ্ছে কি যে কানের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে যায়। টপ লেভেল থেকে শুরু করে একদম লো লেভেল প্রত্যেকটা অ্যাথলেটের হচ্ছে কানে প্রবলেম হয়েছে সবার, যেটা আসলে আমাদের জন্য তো ক্ষতিকর, কারণ ওরা তো আমাদেরই বাচ্চা, ধরেন আমাদেরকে ট্রেন করতেছি, প্লাস এই হাতে ঘা হওয়া, হাতে পায়ে ঘা হওয়া, গায়ে চুলকানি হওয়া। আমরা অলরেডি ফেডারেশনকে জানাইছি। 3 ম্যাচে টি-20 সিরিজে টিকে থাকার লক্ষ্যে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে 16 রানে হারে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প নেই টাইগারদের। টি-20 সিরিজের আগে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে সিরিজ হারলেও এই ফরম্যাটে জিতে প্রতিশোধ নিতে চায় ক্যারিবিয়ানরা। এখন পর্যন্ত টি-20তে 20 বার মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝে 8টিতে জয় টাইগারদের আর 10টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি 2 ম্যাচে পরিত্যক্ত হয়। সিরিজের সমতা আনতে বাংলাদেশ একাদশে আনতে পারে পরিবর্তন। অন্যদিকে একই একাদশে নিয়ে মাঠে নামতে পারে ক্যারিবিয়ানরা। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জিমি অ্যান্ডারসনকে নাইটহুড খেতাব দেওয়া হয়েছে। উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান তাকে এই সম্মানে ভূষিত করেন। 22 বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে 188 টেস্টে 704 উইকেট নেন অ্যান্ডারসন। টেস্টে পেসারদের মধ্যে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারী জিমি। 194 ম্যাচে নেন 269 উইকেট। এছাড়া 19টি আন্তর্জাতিক টি-20তে তার উইকেটের সংখ্যা 18। ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে তিনি কাউন্টি ক্রিকেট খেলছেন। 304টি প্রথম শ্রেণীর ম্যাচে তার উইকেট সংখ্যা 1143টি। আল নাসরের হয়ে আবারও ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আল ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে তার দল। এ নিয়ে সৌদি আরবে পা রাখার পর থেকে 13টি আসর খেলে সবকটিতেই ব্যর্থ হলেন পর্তুগিজ এই তারকা। মঙ্গলবার রাতে সাবেক সতীর্থ করিম বেনজেমার দল আল ইত্তিহাদের মুখোমুখি হয় ক্রিশ্চিয়ানের আল নাসর। CR7 ছাড়াও এই দলে আছেন সাদিও মানে, জোয়াও ফেলিক্সের মতো বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। তারপরও বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে জিততে পারেনি আল নাসর। ম্যাচের 15 মিনিটে গোল করে ইত্তিহাদকে এগিয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধেই সে গোল শোধ করেন অ্যাঞ্জেলো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হৌসেম আওয়ারের গোলে লিড নেয় ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আহমেদ আল জুলাইদান লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় ইত্তিহাদ। এরপর প্রাণপণ চেষ্টা চালালেও আর গোল শোধ করতে পারেনি আল নাসর। 2022 সালের শেষ দিকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এ নিয়ে 13টি টুর্নামেন্টে খেললেও কোনো ট্রফি জিততে পারেননি রোনালদো। ইন্টার মিলানের গোলকিপার জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন 81 বছরের এক বৃদ্ধ। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। ইন্টার মিলান গোলকিপার জোসেফের গাড়ির সাথে ধাক্কা খান 81 বছর বয়সী হুইলচেয়ার আরোহী এক বৃদ্ধ। পুলিশের তদন্তে দেখা যায় বৃদ্ধ লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাইকেলের লেন থেকে আচমকা
যে লেনে মার্টিনেজ গাড়ি চালাচ্ছিলেন সেই লেনে প্রবেশ করেন। স্প্যানিশ গোলকিপার ও আশেপাশের মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। অ্যাম্বুলেন্স এসে পৌঁছলেও গাড়িতে তোলার আগে তার মৃত্যু ঘটে। আকস্মিক এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন মার্টিনেজ। এই মৃত্যুকে সম্মান জানাতে ইন্টার তাদের কোচের প্রেস কনফারেন্স স্থগিত করে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।